Hello viewers, Assalamu alaikum. It's me Raju. Today I will discuss about a very important parts of English grammar. The name of this topic is simple complex and compound. আমি জানি এটা নিয়ে আসলে বেশিরভাগ স্টুডেন্টের এটা নিয়ে সমস্যা থাকে যে এটা সলিউশন করা স্টুডেন্টদের জন্য তোমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। আমরা কিভাবে আজকে খুবই সিম্পল ওয়েতে অল্প কয়েকটা ট্রিক্স মনে রেখে আমরা কিভাবে পুরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পুরো টপিকটা আমরা কমপ্লিট করতে পারি সেটা তোমাদেরকে দেখাবো। এখানে দেখো মাত্র 7টা ট্রিক্স লিখে রাখলাম। যেমন সিম্পল সিম্পল যদি এগুলো থাকে কমপ্লেক্স করার সময় কেমন হয় আর কম্পাউন্ড করার সময় কেমন হয়। যেমন সিম্পল যদি 2 থাকে কমপ্লেক্স করার সময় আমরা 2 এর জায়গায় টি ডাবল 2 এর জায়গায় সোনিয়া 2 এর জায়গায় দ্যাট বসাবো। আর কম্পাউন্ড করার সময় এই যে 2 এর জায়গায় ভেরি হবে আর 2 এর জায়গায় এন্ড হবে। একইভাবে এখানে সিম্পল যদি 2 থাকে অথবা ইন অর্ডার 2 থাকে কমপ্লেক্স করার সময় সেই 2 এর পরিবর্তে সোলে আসবে, তারপর হচ্ছে কম্পাউন্ডে এন্ড হবে। তো এখানে একটা কথা বলে রাখি যে এখানে সিম্পল মানে হচ্ছে এখানে তোমার একটা মাত্র সাবজেক্ট থাকবে, ইভেন একটা মাত্র মূল ভার্ব থাকবে। আর কমপ্লেক্সে তোমাকে কি করতে হবে, এই যে কানেক্টরগুলো যোগ করে একাধিক সেন্টেন্স পার্ট বানাতে হবে। এটার মধ্যে একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ। ঠিক একই রকম কম্পাউন্ডে, তো কম্পাউন্ডের ক্ষেত্রে জাস্ট 4টা, যেমন এন্ড ইয়েট or but not only but also and yet or but not only but also এই 5টা ওয়ার্ড মোটামুটি জানা থাকবে কম্পাউন্ড থেকে যে কোনো সেন্টেন্সকে কম্পাউন্ডে রূপান্তর করতে পারবে। তো তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে এন্ড এবং বাট। এই দুটো দিয়েই আমরা বেশিরভাগ সিম্পল সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তো দেখো এখানে 7টা ট্রিক্স দেওয়া আছে। 7টা ট্রিক্স দিয়ে প্রত্যেকটা ট্রিক্স দিয়ে আমি একটা করে সেন্টেন্স লিখে রেখেছি। আমরা সেগুলো সলিউশন করলে আশা করি তোমাদের এই সমস্যাটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। সো প্রথম সেন্টেন্সটা লেখো হি ইজ টু উইক টু ওয়ার্ক। তাহলে দেখো এখানে কি আছে সিম্পলে এই টি ডাবল টু আছে আর হচ্ছে টি ও টু আছে। তাহলে হি ইজ টু উইক টু ওয়ার্ক এটার মিনিংটা কি হবে? এটার মিনিংটা হচ্ছে যে সে তো দুর্বল, হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে তো দুর্বল, হাঁটতে পারে না। তাহলে আমরা যদি এটাকে কমপ্লেক্স করি, আমরা প্রথম কমপ্লেক্স করবো। কমপ্লেক্স করে কি আসে, 2 এর পরিবর্তে সো বলবে, আর হচ্ছে 2 এর পরিবর্তে সো বলবে, আর দ্যাট পরে 2 এর পরিবর্তে বলবে দ্যাট। তাহলে এই অংশটাকে সে তো দুর্বল, হাঁটতে পারে না, এই অংশটাকে আমরা কি করবো, দুটো অংশ বানাবো, দুটো সেন্টেন্সে বানাবো, আর কানেক্টর ইউজ করবো সো ডট দ্যাট। তাহলে আসলে কিভাবে বানাতে পারি, সে তো দুর্বল, হাঁটতে পারে না, তার মানে কি আমরা এভাবে করতে পারি না যে সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। এত দুর্বল কেন বলছি, সো মানে এত আর পরে দ্যাট মানে যে। তাহলে এই কথাটাকে সে তো দুর্বল, হাঁটতে পারে না, এটাকে যদি আমরা দুটো সেন্টেন্সে বানাই এই কানেক্টরটা দিয়ে, তাহলে কি হবে, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে এটা ইংলিশটা কি হবে বলতো, যে সে এত দুর্বল, তার মানে এটা ইংলিশটা কি হবে, হি ইজ সো উইক। যেহেতু আমাদেরকে সো প্রথম টু এর পরিবর্তে সো ইউজ করতে হবে, তার মানে সে এত দুর্বল, হি ইজ সো উইক। তারপর হচ্ছে এই কিলোর পরিবর্তে দ্যাট আসবে, দ্যাট দ্যাট যে সে হাঁটতে পারে না। তাহলে তো সে হাঁটতে পারে না, নেক্সটে কি হবে, হি ক্যান নট ওয়াক। তাহলে লিখে বলি হি ইজ সো উইক। আর এই টু এর পরিবর্তে আসবে দ্যাট, দ্যাট হি ক্যান নট ওয়াক। আচ্ছা এখানে দেখো আমরা ক্যানটটা কেন ইউজ করলাম, কারণ হচ্ছে দেখো প্রথম অংশটা প্রেজেন্ট ইনফিনিট আছে, অ্যামিজার আছে। তাহলে পরে আমাদেরকে পরের অংশে নেগেটিভ করার সময় আমাদের কি আনতে হবে, ক্যান আনতে হবে। আর যদি এখানে ওয়াজ থাকতো আমরা সেখানে কি লিখতাম, ক্যান এর পরিবর্তে আমরা লিখতাম কুড। তখন সেন্টেন্সটা এমন হয়ে যেত যে হি ওয়াজ টু উইক টু ওয়াক। তাহলে কমপ্লেক্সটা হইতো হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। আচ্ছা এবার এটা কম্পাউন্ডের কি করব, কম্পাউন্ড আমাদের কারেন্টলি ইউজ করতে হবে কি, ভেরি এবং এন্ড। তাহলে এটাকে যদি আমরা ইংলিশে বলি, সে তো দুর্বল, হাঁটতে পারে না, তার মানে সে খুবই দুর্বল। এই যে ভেরি ভেরি দিয়ে করতে হবে, সে খুবই দুর্বল,
এবং হাঁটতে পারে না। সে খুবই দুর্বল এবং হাঁটতে পারে না। তার মানে কম্পাউন্ড আমাদের এই দুটো কানেক্টর ইউজ করতে হবে। এই দুটো কানেক্টর দিয়ে আমরা ইংলিশটা বলে করতে পারি। বাংলাটা কি হবে? তাহলে সে খুবই দুর্বল এবং হাঁটতে পারে না। তাহলে ইংলিশটা লিখতে পারি, ইংলিশে কি হবে? সে খুবই দুর্বল। ইংলিশ কি বলতো? হি ইজ ভেরি উইক and cannot walk. Cannot walk. And cannot walk. এখানে is আছে, যার ফলে এখানে সেই আগের মতো cannot আছে। আর যদি was থাকতো তাহলে আমরা কি লিখতাম? could not লিখতাম। আর আরেকটা কথা খেয়াল করো, এখানে আমরা সে খুবই দুর্বল এবং সে হাঁটতে পারে না। যেহেতু এখানে মানে দুটোর ক্ষেত্রে সাবজেক্ট সেম, সেন্টেন্সের দুটো পার্টের ক্ষেত্রে সাবজেক্ট যদি একই হয় তাহলে মানে একই সাবজেক্ট আমরা বারবার ইউজ করার দরকার নেই, একবার ইউজ করলে চলবে। আচ্ছা, পরের সেন্টেন্সে দেখো, সিম্পল। দ্য গার্ল sold her hair, মেয়েটা তার চুল বিক্রি করলো, টু বাই আ গিফট ফর করিম, যাতে করিমের জন্য একটা গিফট কিনতে। মেয়েটা কি করলো? তার হেয়ার, তার চুল বিক্রি করলো। তাহলে এটাকে আমরা কি করি? কমপ্লেক্স করি। আমরা প্রথমে কমপ্লেক্স করব। কমপ্লেক্স করলে দেখো এখানে যে 2 আছে, এই 2 কমপ্লেক্স করলে যেহেতু 2 আছে আর 2 এর জায়গায় কি থাকতে পারতো? ইন অর্ডার টু, এটাও থাকতে পারতো। তাহলে 2 থাকলে কমপ্লেক্স কি হবে? সো দ্যাট। আর আমরা জানি সো দ্যাট এর অর্থ কি? সো দ্যাট এর অর্থ হচ্ছে যাতে। তাহলে এবার বলো, এটাকে আমরা দুটো অংশে বানাই ফেলবো, দুটো সেন্টেন্স পার্টে বানাই ফেলবো। তাহলে দ্য গার্ল সোল্ড হার হেয়ার, মেয়েটা তার চুল বিক্রি করলো। তাহলে কি করলো? তার কি? যাতে। যাতে ড্যাশ, যাতে কি হবে বলো তো? যাতে কর্মীর জন্য একটা গিফট কিনতে। তার মানে যাতে সে কর্মীর জন্য একটা গিফট কিনতে পারে। বিষয়টা এরকম না? তার মানে দ্য গার্ল, মেয়েটা তার চুল বিক্রি করলো যাতে কর্মীর জন্য সে একটা গিফট কিনতে পারবে, যাতে কর্মীর জন্য সে একটা গিফট কিনতে পারে। তাহলে ইংলিশটা কি হবে? মেয়েটা চুল বিক্রি করলো। চিন্তা করো, এই অংশগুলো পরিবর্তন হয়েছে না? দ্য গার্ল সোল্ড হার হেয়ার, এই অংশগুলো পরিবর্তন নাই। লিখে বলি অংশ যা আছে তাই। দ্য গার্ল সোল্ড হার হেয়ার। এবার আসো, টু এর পরিবর্তে কি বসাবো? যাতে। আর সো দ্যাট, অর্থাৎ সো দ্যাট বসানো হলো। সো দ্যাট টু বাই আ গিফট ফর করিম, আমি করিমের জন্য একটা গিফট কিনতে। তার মানে যাতে সে করিমের জন্য একটা গিফট কিনতে পারে। তাহলে লিখে হলো সো দ্যাট শি। যেহেতু এখানে সোল্ড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যার পরে আমরা শি ক্যান ইউজ না করে আমাদেরকে কি করতে হবে? কুড ইউজ করতে হবে। তার মানে শি কুড বাই আ গিফট ফর করিম। আচ্ছা, এরপর তাহলে কম্পাউন্ডে কি হবে? দেখো, তাহলে এক্ষেত্রে 2 থাকলে কমপ্লেক্সে সো দ্যাট আসে, আর কম্পাউন্ডে কি আসবে? এন্ড আসবে। তাহলে চিন্তা করো যে মেয়েটা তার চুল বিক্রি করলো এবং করিমের জন্য গিফট কিনলো। মেয়েটা তার চুল বিক্রি করলো এবং কম্পাউন্ডে 2 এর জায়গায় কি আসবে? এন্ড। তো এন্ড দিলে আরেকটা সেন্টেন্স অংশ কি হবে? এবং করিমের জন্য একটা গিফট কিনলো। তো সেটাই লিখে বলো, দ্য গার্ল, প্রথম অংশের কোনো পরিবর্তন নাই। The girl sold her hair, তাহলে টু এর পরিবর্তে কি করবে? এন্ড যেহেতু এখানে আমাদের কি আছে? টু এর জন্য কম্পাউন্ডে আসবে এন্ড। সে একটা কি করলো? ওই পরিবর্তন একটা গিফট কিনলো। তার মানে bought a gift for করিম। দেখো এখানে আমরা কিন্তু সেকেন্ডে আর সাবজেক্ট ইউজ করি না, যেহেতু দুটো সাবজেক্ট সেম। কম্পাউন্ডে আমাদের একবার এন্ড দ্বারা কাজ করছে, এন্ড দ্বারা পরের অংশের যে সাবজেক্টটা সেটার আগের অংশের সাবজেক্টকে ইন্ডিকেট করে, যেহেতু দুটো সাবজেক্ট সেম হয়। তাহলে দ্য গার্ল সোল্ড হার হেয়ার এন্ড গট আ গিফট ফর করিম। এবার আসো 3 নম্বর সেন্টেন্স। বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে আই কুড নট জয়েন দ্য মিটিং, আমি মিটিংয়ে জয়েন করতে পারিনি। because of my illness I could not join the meeting। এখন দেখো, because of সিম্পল যখন because of থাকে কমপ্লেক্সে সেটা কি হবে? সেন্স আসবে
অথবা সিন্স অথবা অ্যাজ দিয়ে আমরা শুরু করতে পারি। তারপর কম্পাউন্ডে হবে কি এন্ড, তাহলে আমরা এটাকে কমপ্লেক্স করি। বিকজ অফ মাই ইলনেস আই কুড নট জয়েন দ্য মিটিং, তার মানে আমার অসুস্থতার কারণে আমি মিটিংটাতে জয়েন করতে পারিনি। তাহলে বিকজ অফ আছে কোথায়, সেন্টেন্সের শুরুতে, আর আমাদের সেন্টেন্সের শুরুতে শুরু করতে হবে কি দিয়ে, তখন সেন্স দিয়ে। তো আই কুড নট জয়েন দ্য মিটিং, আমি মিটিং এ জয়েন করতে পারিনি, তার মানে এই অংশের কোনো পরিবর্তন হবে না। বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে, তার মানে যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমার অসুস্থতার কারণে, তার মানে কি যেহেতু আমি অসুস্থ ছিলাম, তো তাহলে এই যেহেতু, এই যেহেতু ইংলিশটা এখানে হচ্ছে কি সিন্স অথবা অ্যাজ। তো লিখে বলো সিন্স I was ill, since I was ill, যেহেতু আমি অসুস্থ ছিলাম, I could not join the meeting। আচ্ছা was কেন আসলো, কারণ হচ্ছে এখানে দেখো, এখানে পরে could ছিল, যার ফলে আমরা বুঝে পেলাম যে আগের অংশটা কি হবে, past tense হবে। আর যদি can থাকতো তাহলে এখানে আমরা কি করতাম, I am ill এরকম করে লিখতাম। তো তাহলে লেখার পর অংশ যা আছে তাই হবে since I was ill, যেহেতু আমি অসুস্থ ছিলাম, I could not join the meeting। আচ্ছা, এবার কম্পাউন্ডে দেখো, কম্পাউন্ডে কি হবে, বিকজ অফ থাকলে কমপ্লেক্স সিন্স অথবা অ্যাজ দিয়ে, এবং কম্পাউন্ডে কি আছে, কম্পাউন্ডে এন্ড। তাহলে আসো, তার মানে I was ill, আমি অসুস্থ ছিলাম এবং আমি মিটিংয়ে জয়েন করতে পারিনি। I was ill, আমি অসুস্থ ছিলাম এবং মিটিংয়ে জয়েন করতে পারিনি। তাহলে কি হলো, I was, যেহেতু এন্ড দিয়ে করতে হবে, I was ill and could not join the meeting। চার নম্বর সেন্টেন্সটা দেখো, চার নম্বর সেন্টেন্সটা কি বলছে, ইন স্পাইট অফ হ্যাভিং রিচেস হি লিডস আ পুয়ার লাইফ। যদিও সে তার সম্পদ আছে, তার মানে তার সম্পদ থাকা সত্ত্বেও, সে পুয়ার লাইফ লিড করে। তাহলে আসলে ইন স্পাইট অফ থাকলে কমপ্লেক্স করার সময় দো অথবা অল্দ করবে, আর কম্পাউন্ড করার সময় বাট আসবে। তার মানে ইন স্পাইট এর পরিবর্তে এখানে আরেকটা শব্দ লিখে রাখো, যে এখানে ইন স্পাইট অফ এর জায়গায় ডেসপাইট থাকতে পারে। তো এটা থাকে কি করবো, আমরা কমপ্লেক্স করার জন্য দো অথবা অল্দ দিয়ে শুরু করবো, দো দিয়ে শুরু করতে পারো, অল্দ দিয়ে শুরু করতে পারো। ইন স্পাইট অফ হ্যাভিং রিচেস, তার মানে তার সম্পদ থাকা সত্ত্বেও, তার মানে যদিও তার সম্পদ আছে, হি লিডস আ পুয়ার লাইফ, সে পুয়ার লাইফ লিড করে। তাহলে যদিও তার সম্পদ আছে, ইংলিশটা কি হবে, লিখে বলো দো অথবা অল্দ, দো এর জায়গায় তুমি কি লিখতে পারো, অল্দ লিখতে পারো। দো হি কেন, কারণ দেখো পরে যে সাবজেক্ট দেওয়া আছে হি, তার মানে আগে সাবজেক্টটাও হি হবে। দো হি হ্যাজ রিচেস, কমা, বাকি অংশের কোনো পরিবর্তন হবে না। হি লিডস আ পুয়ার লাইফ, হি লিডস আ পুয়ার লাইফ। আচ্ছা, এবার আসো কম্পাউন্ডে কি করব, কম্পাউন্ডে আমাদের কি আসবে, বাট আসবে। তাহলে বাট দিয়ে কম্পাউন্ড করব, অর্থাৎ এখানে যে কমা আছে, কমা পরিবর্তে আমরা বাট ইউজ করব, আর কমার আগে একটা অংশ হবে, কমা পরে সরি বাটের আগে একটা অংশ হবে, বাটের পরে একটা অংশ হবে। তাহলে কি হবে, তার সম্পদ থাকে সত্ত্বেও সে কি করে, সে পুয়ার লাইফ লিড করে। তার মানে তার সম্পদ আছে কিন্তু সে পুয়ার লাইফ লিড করে। তাহলে তার সম্পদ আছে, ইংলিশ কি হবে, হি হ্যাজ riches but he lives a poor life। লিখে বলুন, he lives a poor life। আচ্ছা, তারপর সেন্টেন্সটা দেখো, কামিং হোম হি বিগ্যান টু ওয়ার্ক, তার মানে বাড়ি এসে সে কাজ করা শুরু করলো। তাহলে এটা কোন ট্রিক্সের মধ্যে পড়ে, দেখো এখানে আছে কি প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব ওয়ানের সাথে কি হয়, আইএনজি। তো ভার্ব ওয়ানের সাথে আইএনজি হলে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। আর একটা কথা মনে রাখবা, প্রেজেন্ট পার্টিসিপল বলতে বোঝায় যে ওয়ার্ডটা একসাথে
ভার্ব এবং অ্যাডজেক্টিভে কাজ করে সেটাকে আমরা কি বলি প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি। তো এখানে যে প্রেজেন্ট পার্টিসিপল জিরান ইনফিনিটিভ এগুলো হচ্ছে আমাদের মানে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান এই টপিকসের আলোচনার মধ্যে তোমরা পাবা। তারপরে একটা বলে রাখছি প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা কি বোঝায়, যে ওয়ার্ডটা একসাথে ভার্ব এবং নাউনে কাজ করে সেটাকে কি বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। এরকম প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্স করব তখন কি দিয়ে শুরু করতে হবে, ওয়েন দিয়ে শুরু করতে হবে। তো ওয়েন দিয়ে যদি আমরা শুরু করি তাহলে সেন্টেন্সটা কেমন হবে চিন্তা করো, হি বিগ্যান টু ওয়ার্ক, সে কাজ শুরু করলো, তার মানে এটা পাস্ট টেন্সে আছে, তার মানে আগের অংশটা পাস্ট টেন্সে হবে। তার মানে যখন ওয়েন দ্বারা কি বোঝায়, যখন যখন সে বাড়ি আসলো, তার মানে যখন সে বাড়ি আসলো তখন সে কি করলো, কাজ করা শুরু করলো। এবার বলো যখন সে বাড়ি আসলো ইংলিশে কি হবে, ওয়েন ওয়েন যখন সে আসলো, তার মানে হি কেম, হি কেম কোথায় আসলো, হোম। আর বাকি অংশ কোনো পরিবর্তন হবে না, লিখে দিল হোম, হি বিগ্যান টু। আর যদি এটা হি বিগিনস টু ওয়ার্ক হইতো তখন আমরা কি করতাম, তখন এখানে আমরা কি করতাম when he comes home এভাবে লিখতাম। পরে কম্পাউন্ড দেখো কম্পাউন্ডে কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স কেস সরি সিম্পল সেন্টেন্সকে আমরা যখন সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্স আমরা যখন কি করব কম্পাউন্ড করব তখন কি করবে, যে দুটো সেন্টেন্সের মাঝখানে এন্ড দিয়ে যুক্ত করতে হবে। তাহলে আসুন কামিং হোম হি বিগ্যান টু ওয়ার্ক, এটা কম্পাউন্ড করলে আমরা যা পাবো, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করে আমরা সেম অ্যান্সার পাবো। তাহলে বাড়ি এসে সে কাজ শুরু করলো, তার মানে সে বাড়ি আসলো এবং সে কাজ শুরু করলো। তাহলে সে বাড়ি আসলো ইংলিশে কি, হি কেম হোম, হি কেম হোম and he began to work। আচ্ছা প্রথম দেখো বাই রানিং ফাস্ট ইউ ক্যান উইন দ্য প্রাইজ, তার মানে দ্রুত দৌড়ে ইউ ক্যান উইন দ্য প্রাইজ, তার মানে তুমি কি করতে পারো, প্রাইজ উইন করতে পারো অর্থাৎ পুরস্কার অর্জন করতে পারো। তাহলে আসো এটা আমাদের কোন ট্রিক্সের মধ্যে পড়ে, দেখো এখানে বাই আছে প্লাস জিরান্ড আছে, তার মানে বাই আছে প্লাস জিরান্ড আছে। জিরান মানে কি, জিরান মানে একই রকম ভাবের সাথে ভার্বের সাথে আইএনজি হয়। আর তোর কথা হচ্ছে যখন সেটা জিরান হবে, জিরান হচ্ছে নাউন এবং ভার্বে কাজ করে। তার মানে জিরান হচ্ছে কি করে, জিরান হচ্ছে একসাথে নাউন প্লাস ভার্ব, ভার্বের কাজ করে। আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। আচ্ছা এবার আসো তাহলে যখন বাই প্লাস জিরান থাকে তখন আমরা কি কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি দিয়ে শুরু করব, ইফ দিয়ে শুরু করব। শুরু করো দেখো বাই রানিং ফাস্ট ইউ ক্যান উইন দ্য প্রাইজ, তার মানে তুমি পুরস্কার অর্জন করতে পারো, এই অংশে কোনো পরিবর্তন হবে না, তুমি পুরস্কার অর্জন করতে পারো। তার জন্য একটা শর্ত আছে, শর্তটা কি, যদি তুমি দ্রুত দৌড়াও। তার মানে আমরা যদি ইফ দিয়ে শুরু করি, ইফ দিয়ে করি তাহলে কি হবে, ইফ দিয়ে যদি করি তাহলে সেন্টেন্সটা এই অংশের ফুল অংশটা কি হবে, যদি তুমি দ্রুত দৌড়াও ইউ ক্যান উইন দ্য প্রাইজ, তুমি পুরস্কার অর্জন করতে পারো। তাহলে লিখে বললাম যদি তুমি দ্রুত দৌড়াও, ইংলিশটা কি হবে, যদি ইংলিশ হচ্ছে ইফ, ইফ দিয়ে শুরু করলাম, যদি তুমি লিখো যদি তুমি দ্রুত দৌড়াও, তার মানে যদি তুমি দৌড়াও ইংলিশ হচ্ছে কি রান, রান ফাস্ট, লিখে বলো ফাস্ট। ইফ ইউ রান ফাস্ট কমা পাঁচ অংশ যা আছে তাই লিখে বলো ইউ ক্যান উইন দ্য প্রাইজ। আচ্ছা তাহলে এটা কম্পাউন্ড কি হবে, দেখো বাই প্লাস জিরান থাকলে কমপ্লেক্স করার সময় ইফ আসে আর কম্পাউন্ডে কি আসবে, এন্ড আসবে। এবার বলো আমরা জাস্ট এখানে যে মাঝখানে কমা দিয়েছি অর্থাৎ দুটো সেন্টেন্স দুটো অংশের মাঝে কি বলবে কম্পাউন্ড ইউজ করবো, তবে সেক্ষেত্রে তো এখানে যে কমপ্লেক্স আমরা ইফ ইউজ করছি ইফ তো আর থাকবে না, ইফ তো উঠাই দাও। তাহলে হবে কি, ইফ ইউ রান ফাস্ট, you run fast and can win the prize, can win the prize। অথবা run fast এভাবে লিখতে পারো run fast and you can win the prize, run fast and you can win the prize এভাবে লিখতে পারো।
ইউ রান ফার্স্ট এন্ড ক্যান উইন দ্য প্রাইজ, এটাও লিখতে পারো, অথবা রান ফার্স্ট এন্ড ক্যান উইন এন্ড ইউ ক্যান উইন দ্য প্রাইজ। তারপর দেখো লাস্ট সেন্টেন্স, উইদাউট মুভিং ইউ উইল ডাই। তাহলে উইদাউট মুভিং ইউ উইল ডাই, এটা হচ্ছে আমাদের ট্রিক্স আছে কি, দেখো উইদাউট এরপর কি আসে, জেরান থাকলে, জেরান যেটা একটু আগে বললাম যেটা হচ্ছে নাউন প্লাস ভার্বে কাজ করে, উইদাউট এর পর জেরান থাকলে আমরা কি করব, ইফ দিয়ে শুরু করব, কিন্তু সেন্টেন্সটা যখন কি হয়ে যাবে কমপ্লেক্স করার সঙ্গে সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ অথবা আনলেস দিয়ে আমরা শুরু করতে পারবো। তাহলে কি রকম হবে দেখো, উইদাউট মুভিং, মুভ করা ছাড়া ইউ উইল ডাই, তুমি মারা যাবে। তার মানে যদি আমরা ইংলিশ কমপ্লেক্স করি তাহলে কি হবে, যদি তুমি মুভ না করো, যদি তুমি মুভ না করো ইউ উইল ডাই, তার মানে তুমি মারা যাবে। তাহলে তুমি মারা যাবে, এই অংশ কোনো পরিবর্তন হবে না। এই অংশটাকে যদি আমরা ফুল পার্টে বানাই তখন কি রকম হবে, যদি তুমি মুভ না করো, লিখে বলো ইফ ইউ, যেহেতু ইফ দিয়ে দিতে হবে, ইফ এরপর ডটেড নট আসবে, তো লিখে বলো যদি তুমি মুভ না করো, যদি তুমি, ইংলিশ হচ্ছে ইউ, ইফ ইউ কি করো, মুভ না করো, তো মুভ না করো ইংলিশে কি হবে, ইফ ইউ ডোন্ট ডু নট মুভ, তোমার বাংলা লিখে বলো ইউ উইল ডাই। ঠিক আছে, এরপর দেখো আমরা যদি এটাকে ইফ দিয়ে যদি না করি তাহলে আনলেস দিয়ে যদি করি তখন কি হবে, আনলেস ইউ মুভ ইউ উইল ডাই, আনলেস ইউ মুভ ইউ উইল ডাই, তখন কিন্তু আর নটটা আসবে না। কেন নটটা আসবে না, কারণ আনলেস এর মধ্যেই কিন্তু নটটা আছে। আনলেস ইউ মুভ, তার মানে যদি তুমি মুভ না করো ইউ উইল ডাই, তুমি মারা যাবে। আর আনলেস এর অর্থ হচ্ছে যদি না। এরপর আসো কম্পাউন্ড, কম্পাউন্ডে কি হবে, কম্পাউন্ডে দেখো, কম্পাউন্ডে আমরা কি করব, কম্পাউন্ডে এখানে অর আছে, অর, তার মানে মুভ অর ইউ উইল ডাই, কমপ্লেক্স আমরা কি করতে পারি, মুভ অর ইউ উইল ডাই, তো লিখে বলো, অর্থাৎ মুভ অর ইউ উইল ডাই, তার মানে চলে যাও না হয় তুমি মরে যাবে, চলে যাও না হয় তুমি মরে যাবে, তার মানে চলে যাও তার মানে হচ্ছে মুভ, না হয় এই যে না হয় তুমি মরে যাবে অথবা তুমি মরে যাবে, এই যে না হয়, না হয় অথবা মিনিংটা ইংলিশটা কিন্তু সেম, দুটোর ইংলিশটা হবে কি অর ইউ উইল ডাই। সো এই পর্যন্তই আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসটা। তোমরা ক্লাসটা খুব ভালো করে দেখো, বুঝো, ইভেন তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও। আশা করি তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আর কোনো সমস্যা থাকবে না। তারপর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাদের ভিডিও নিচে যে কমেন্টস করো, আমি চেষ্টা করব যতটা সম্ভব সমাধান করার জন্য। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।